বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজকে আমার অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রীদের। আজকের আমার কোর্স শিরোনাম হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তা। এই পর্বে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব টমাস হবসের সামাজিক যুক্তি মতবাদ। আধুনিক রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে যে মনীষীর পদাচরণা লক্ষ্য করা যায় তিনি হচ্ছেন যার চিন্তা ভাবনা ইউরোপীয় চিন্তা জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, তিনি হচ্ছেন টমাস হবস। কারণ আমরা প্রতিটা চিন্তাবিদের চিন্তার ক্ষেত্রগুলো যদি আমরা একটু আলোচনা করে দেখি, তাহলে আমরা দেখব যে প্রত্যেকের চিন্তা ভাবনা একজনের থেকে আরেকজনের কিছুটা আলাদা হয়। কারণটা হচ্ছে কি, যে সকলেই কিন্তু তার নিজ নিজ অবস্থা, সমসাময়িক অবস্থার প্রেক্ষাপটেই কিন্তু তার রাষ্ট্রচিন্তার যে থিওরিগুলো সেগুলো তারা তাদের মতবাদ প্রচার করে থাকেন। অর্থাৎ সময়ের সাথে সময় কিন্তু সকলকে প্রভাবিত করে থাকে। এক্ষেত্রে টমাস হবসের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে তার জন্ম সালটা কত ছিল এবং তার সমসাময়িক অবস্থাটা কি ছিল। আমরা দেখি যে তিনি জন্মগ্রহণ করেন 1588 সালে ইংল্যান্ডের যাজক পরিবারে। তার সমসাময়িক ইংল্যান্ডের রাজনৈতিক অবস্থা ছিল চরম নৈরাজ্যপূর্ণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকেই যাচ্ছিল। হবস তৎকালীন নৈরাজ্যপূর্ণ অবস্থার প্রেক্ষাপটেই শক্তিশালী শাসকের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং সে প্রেক্ষিতেই তিনি তার বিখ্যাত গ্রন্থ লেবিয়াথান রচনা করেন। তার গ্রন্থের একটি গুরুত্বপূর্ণ মতবাদ হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ। আজকে আমরা এই সামাজিক চুক্তি মতবাদটি আলোচনার প্রসঙ্গে আমরা জানব যে তিনি কোন প্রেক্ষাপটে এই সামাজিক চুক্তি মতবাদটি প্রচার করেছিলেন, কেন করেছিলেন। তো সামাজিক চুক্তির উৎপত্তি, অর্থাৎ আমরা রাষ্ট্রের উৎপত্তির ইতিহাসের প্রসঙ্গে এক একজন এক একটা মতবাদ দিয়েছেন। কেউ বলেছেন যে সামাজিক চুক্তির কারণে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, কেউ বলেছেন ধর্মীয় কারণে হয়েছে, কেউ মতবাদ দিয়েছেন পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক মতবাদ, কেউ ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনমূলক মতবাদ। অর্থাৎ এক একজন এক একটা তার সমসাময়িক অবস্থার প্রেক্ষাপটে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদটি প্রচার করেছেন। তো আমরা দেখেছি টমাস হবস তিনি রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ প্রচার করার ক্ষেত্রে তিনি সামাজিক চুক্তির বিষয়টি তিনি বলেছেন। হবসের সামাজিক চুক্তি মতবাদ এসেছে মূলত প্রকৃতির রাজ্য এবং মানুষের প্রকৃতি থেকে। এই জন্য হবসের সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করার পূর্বে মানব প্রকৃতি এবং প্রকৃতির রাজ্য সম্পর্কে তার বিশ্লেষণ করা খুব দরকার। অর্থাৎ মানুষ কোন প্রেক্ষাপটে বা কোন অবস্থায় ছিল এবং সেখান থেকে সে কিভাবে এই যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সে উপনীত হয়েছে, এই আধুনিক রাষ্ট্রটি তারা রাষ্ট্র নামক একটা প্রতিষ্ঠানের জন্ম দিয়েছে। অর্থাৎ কারণটা হচ্ছে কি, যে আমরা সমাজ সভ্যতার ক্রমবিকাশটা কিন্তু লক্ষ্য করি, মানুষের সমাজ সভ্যতার যে ক্রমবিকাশ, যে পরিবর্তন, সেখানে কিন্তু মানুষের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ মানুষ সমাজস্থ জীব, মানুষই রাষ্ট্রে বসবাস করে। যেমন আমাদের মোহাম্মদ অ্যারিস্টটল, যিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে খ্যাত, তিনি কি বলেছেন যে যিনি রাষ্ট্রে বসবাস করেন না সে হচ্ছে হয় সে অমানবিক কিছু, অর্থাৎ যে রাষ্ট্রে বসবাস করবে না সে হচ্ছে কি, যে হয় না সে পশু হবে, না সে অতি প্রাকৃতিক কিছু একটা হবে। অর্থাৎ মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে যে মানুষ সমাজে বসবাস করবে, এটাই হচ্ছে তার জন্য স্বাভাবিক একটা ব্যাপার। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই মানুষের প্রকৃতিটা কেমন ছিল, কারণ মানুষের প্রকৃতি অনুযায়ী কিন্তু কি হয়, একটা সমাজ সভ্যতার পরিবর্তন ঘটে থাকে। তো মানব প্রকৃতি সম্পর্কে হবস যে ধারণা প্রচার করেছেন তার স্বাভাবিকভাবে প্রতিগত হয় যে মানুষ জড়বস্তুর মতোই একটি আবেগহীন যন্ত্রবিশেষ। হবসের মতে মানুষের প্রকৃতির মধ্যে যুক্তিকে বাদ দিলে কতগুলো সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যা নিম্নরূপ। অর্থাৎ তিনি মানুষকে কি বলেছেন, যে জড় পদার্থ এবং অন্যান্য প্রাকৃতিক জড়বস্তু নয়, সে কার্যক্রম সম্পর্কে রীতিনীতির নিয়মানাধীন। মন বলে সে যে জিনিসের কথা বলা হতো তা একটা ক্ষয়িষ্ণু বস্তু। ইচ্ছা স্বাধীনতা বা উদ্দেশ্যবাদ বলে কোনো জিনিস নেই, এগুলো সবই নিছক মায়া বা ভ্রম। অর্থাৎ তিনি বলেছেন যে মানুষের ভিতরে যে ইচ্ছা স্বাধীনতা বা উদ্দেশ্যবাদ বলে তিনি কি বিশ্বাস করেন না। তিনি বলছেন যে মানুষ হচ্ছে একটা জড় পদার্থের মতো, যখন যে অবস্থা হয় তখন সেই অবস্থায় তাকে চালিত করে। তৃতীয়ত, মানুষের যাবতীয় কর্মপ্রয়াস, আবেগ, অনুভূতি এবং আকর্ষণ বা বিকর্ষণ, আকাঙ্ক্ষা ও বিতৃষ্ণা দুটি মূল অভিপ্রায় থেকে উৎসারিত। তৃতীয়ত, হবসের মতে যে জিনিসের কারণে উদ্যম গঠিত হয়
সে জিনিসের প্রতি উদ্যমের আকর্ষণ বা বিকর্ষণের ফলে আকাঙ্ক্ষা বা বিতৃষ্ণার সৃষ্টি হয়। মানুষ যে জিনিসের প্রতি আকর্ষণ অনুভব করে হবসের মতে সেটি তার জন্য কল্যাণকর, আর যে জিনিসের প্রতি মানুষের একটা অনিচ্ছা বা একটা বিতৃষ্ণা বোধ কাজ করে তার জন্য কল্যাণকর। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে মানুষ সহজাতভাবে যেটার জন্য আকাঙ্ক্ষী হয় সেটাই তার জন্য কল্যাণকর, আর যেটার প্রতি মানুষের একটা মানে থাকে আকাঙ্ক্ষা থাকে না, উইশ থাকে না কোনো, সেই জিনিসটা সে পেতে যাচ্ছে না, সেটাই তার জন্য অকল্যাণকর। তো এই প্রেক্ষিতে আরেকটা জিনিস হচ্ছে যে হবসের মতে মানুষে বড় রকমের পার্থক্য বা বৈষম্য নেই, তারা মোটামুটি সকলেই সমান। কারো হয়তো দৈহিক বল কম আছে কিন্তু তার মনের বল বেশি। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে কেউ শারীরিক শক্তিতে বলবান হতে পারে, কেউ মানসিক শক্তিতে বলবান। অর্থাৎ কেউ হয়তো শারীরিক শক্তির যোগ্যতা আছে, কেউ হয়তো বুদ্ধিভিত্তিক দিক দিয়ে সে প্রবল, আবার কেউ হয়তো মনের দিক দিয়ে দুর্বল, কেউ হয়তো দৈহিক শক্তিতে সবল। এটাই বোঝাতে চেয়েছেন। মোট কথা হচ্ছে যে তিনি বলতে চেয়েছেন যে গড়ে সবাই সমান, অর্থাৎ কেউ বুদ্ধিভিত্তিক দিয়ে দুর্বল থাকলেও আবার শারীরিক দিক দিয়ে শক্তিশালী, কেউ শারীরিক দিক দিয়ে দুর্বল থাকলেও সে বুদ্ধিভিত্তিক কাজে সে পারদর্শী। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তিনি প্রকৃতির রাজ্যের কথা বলেছেন। হবসের মতে রাষ্ট্রের জন্ম হওয়ার অনেক আগে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে বর্তমানে যে আমরা আধুনিক রাষ্ট্রযন্ত্র দেখতে পাচ্ছি, যে রাষ্ট্রের যে আধুনিক ব্যবস্থাপনা দেখতে পাচ্ছি, বিফোর দ্যাট মানুষ একটা কি করতো, একটা ন্যাচারাল, একটা ওয়াইল্ড একটা লাইফে সে বসবাস করত। তো সেই প্রকৃতির রাজ্যের একটা রূপরেখা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। হবসের প্রকৃতির রাজ্যের কোনো বিশেষ কোনো আকৃতি ছিল না। তিনি বলেছেন যে এখানে যেহেতু কোনো বিশেষ মানে আনুষ্ঠানিক কোনো একটা প্রতিষ্ঠান ছিল না, সেহেতু কোনো আইন কানুনও ছিল না। এখানে আইন সার্বভৌম শক্তি না থাকায় সবসময় এখানে একটা কি ছিল, যুদ্ধ অবস্থা বিরাজমান ছিল। অর্থাৎ যেহেতু কোনো এখানে প্রতিষ্ঠিত কোনো আইন ছিল না, কোনো সংগঠন ছিল না, সুতরাং একটা যুদ্ধ অবস্থা বিরাজমান ছিল। যে যখন পারতো গায়ের জোরে সে সেখানে তার আধিপত্য বিস্তার করতে চাইতো। তো আমরা কিন্তু আসলে দেখি যে পৃথিবীর ইতিহাসের পিছনের দিকে আমরা দেখি যে মানুষ কিন্তু কি করতো, যে জোর যার মূল্য তার, এরকম একটা অবস্থায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিরাজমান ছিল। এরপরে তিনি যেটা বলেছেন যে প্রকৃতির রাজ্যে মানুষ অবিরাম ভয়ভীতি এবং ভয়াবহ মৃত্যুর বিভীষিকার মধ্যে বসবাস করত। যেহেতু কোনো প্রতিষ্ঠিত কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, সেরকম কোনো সাংগঠনিক অবস্থা বিরাজমান ছিল না, সুপ্রতিষ্ঠিত কোনো সংগঠন ছিল না, সুতরাং মানুষ একটা যেহেতু সে একটা এলোমেলো একটা অবস্থার মধ্যে ছিল, সেখানে মানুষ খুব যে স্বাভাবিক জীবনযাপন করতো সবসময় তা না। এবং সেখানে মানুষ কি ছিল, মানুষের জীবন ছিল সঙ্গীহীন, অসহায়, নোংরা এবং পাশবিক এবং ক্ষণস্থায়ী। এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তো যাই হোক, তৃতীয় যে বিষয়টার কথাও তিনি বলেছেন, প্রকৃতির রাজ্যে মানুষের সবকিছু আত্মসাৎ করার প্রবণতা ছিল। অর্থাৎ কে কার সম্পদ জোর করে ছিনিয়ে নিবে সেরকম একটা প্রবণতা ছিল। এরপরে যেমন ধরো আমরা আগে ইতিহাসে অনেক সময় বলে থাকি না যে কোনো কোনো রাজার সময় হয়তো দেখা যাচ্ছে কি তাৎক্ষণিক একটা অরাজক অবস্থার সৃষ্টি হচ্ছে, কিন্তু সবসময় যে অরাজক অবস্থার সৃষ্টি ছিল বা বিরাজমান ছিল এটাও কিন্তু আমরা ইতিহাসে দেখি না। অর্থাৎ আমরা যখন দেখি যে কোনো একটা অত্যাচারী রাজার যখন রাজ্য শাসন করে, তখন আমরা সেটাকে কি বলি, যে মৎস্যনায় অবস্থা। অর্থাৎ অরাজক অবস্থাকে আমরা মৎস্যনায় অবস্থা বলে থাকি। যেমন ধরো বলা হয় যে মৎস্যনায় অবস্থাটা কি, যে বড় বড় মাছগুলো ছোট ছোট মাছগুলোকে খেয়ে ফেলে। অর্থাৎ বড় বড় প্রভাবশালীরা যারা দুর্বল, অপেক্ষাকৃত আর্থিক দিক দিয়ে, শক্তির দিক দিয়ে, তাদেরকে সবসময় নিয়ন্ত্রণ করছে, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। তো এখানে চতুর্থ যে বিষয়টা তিনি বলেছেন যে এখানে সম্মান ও গৌরব অর্জনের একটা প্রতিযোগিতা ছিল। অর্থাৎ কে কিভাবে সম্মান অর্জন করবে, গৌরব প্রতিপত্তি অর্জন করবে, সেটার একটা অসুস্থ প্রতিযোগিতা ছিল। এখানে জোর যার মূল্যক তার, এই নিয়ম বিরাজমান ছিল, মাইট ইজ রাইট। এবং এখানে বলা হয়েছে যে এখানে মানুষ খুব সন্দেহপ্রবণ ছিল, মানুষের পারস্পরিক কোনো আস্থা বা সম্মানবোধ ছিল না। সপ্তমত, প্রকৃতির রাজ্যে মানুষ ছিল খুবই আত্মকেন্দ্রিক। অর্থাৎ পারস্পরিক যে সহমর্মিতা বা একটা সহানুভূতি নিয়ে পারস্পরিক সহাবস্থানের যে প্রবণতা, সেটা মানুষের মধ্যে ছিল না বলেই তিনি দাবি করেছেন। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই যে তিনি এই যে একটা অরাজনৈতিক অবস্থা বা অরাজক একটা অবস্থা বা অস্থির অবস্থা, যে মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না, তার ভিতরে মানুষের প্রতি মানুষের একটা স্বাভাবিক একটা ভালোবাসা নেই, বিশ্বাস নেই, সবসময় মানুষ সন্দেহের মধ্যে আছে, সবসময় মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে। এই আতঙ্কিত অবস্থা থেকে বের হয়ে আসার জন্য একটা সময় প্রকৃতির রাজ্যের এই যে দুর্বিষহ জীবনটা থেকে বের হয়ে আসার জন্য মানুষ কি করেছে, তার জীবনের নিরাপত্তা
নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা, তার সহজাত স্বাভাবিক জীবনের নিশ্চয়তার জন্য মানুষ কি করেছে, তার সুখী সমৃদ্ধ জীবনের নিশ্চয়তার প্রয়োজনে সে এক ধরনের চুক্তিতে আবদ্ধ হয়েছে। অর্থাৎ তার এ ধরনের প্রয়োজনীয়তার প্রেক্ষিতেই সমাজের যারা বসবাসরত তারা কি করেছে, নিজেরাই নিজেদের মধ্যে একটা চুক্তি করেছে। এই পারস্পরিক চুক্তি তাদের শৃঙ্খলাবদ্ধ করে তোলে। তো হবসের মতে তারা পরস্পর এভাবে চুক্তি করলো যে আমি নিজে শাসন করার অধিকার পরিত্যাগ করে, অর্থাৎ মানুষ তখন আত্মনিয়ন্ত্রণের অধিকার চায়নি। মানুষ চিন্তা করেছে যে সমাজে একটা কেন্দ্রীয় একটা কমান্ড থাকবে, যেই কেন্দ্রীয় যে কমান্ডটা তাদের সবাইকে নিয়ন্ত্রণ করবে, এবং কেন্দ্রীয় কমান্ডের আওতাধীনে তারা সবাই পারস্পরিকভাবে সুখে শান্তিতে বসবাস করবে। কেউ কারো স্বাধীনতায় বা কেউ কারো ক্ষতি করবে না, ক্ষতি করার চিন্তাও করবে না, কারণ কেন্দ্রীয় কমান্ড তাদেরকে নিয়ন্ত্রণ করবে। তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ আমি আমার স্বাধীনতাটাকে ত্যাগ করে আমার সকল কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমি একটা কর্তৃপক্ষকে দিলাম। অর্থাৎ হবসের মতে এটাই হচ্ছে সামাজিক চুক্তি। এই চুক্তির মধ্যেই রাষ্ট্র বা কমনওয়েলথের অন্তর্নিহিত ঐক্যের মূল নিহিত। চুক্তির মাধ্যমে যে ব্যক্তি বা ব্যক্তি সংস্থার হাতে যাবতীয় ক্ষমতা হস্তান্তর করা হয়, সেই ব্যক্তি বা ব্যক্তি সংস্থা হচ্ছে সার্বভৌম। যারা হস্তান্তর করেছে তারা সকলেই হচ্ছে সেই সার্বভৌম কর্তৃত্বের প্রজা। অর্থাৎ দুইটা পক্ষ এখানে তিনি দাঁড় করিয়েছেন, যে একটা পক্ষ হচ্ছে কি সার্বভৌম ক্ষমতার অধিকারী, যে সার্বভৌম ক্ষমতার অধিকারটা পুরো একটা এলাকার বা একটা অঞ্চলের লোকজন বা তার সেখানে বসবাসরত গোষ্ঠীগুলোই তারা একটা কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে তাদের নিজস্ব প্রয়োজনের তাগিদে। অর্থাৎ তারা সব রকমের স্বাধীনতা থেকে তারা স্বেচ্ছাই তারা সেই সার্বভৌম কর্তৃপক্ষকে দিয়েছে, যাতে করে তাদের স্বাধীনতা সার্বভৌম নিশ্চিত হয়। তারা এই স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রের মধ্যে তারা বসবাস করতে পারে, শান্তি শৃঙ্খলার সাথে তারা বসবাস করতে পারে। তাহলে বোঝা যাচ্ছে জনগণ পরস্পরের সাথে সামাজিক চুক্তি সম্পাদন করে বলে সরকার বা শাসক চুক্তির ঊর্ধ্বে। অর্থাৎ তারা হচ্ছে যেই কর্তৃপক্ষের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করেছে, দায়িত্ব দিয়েছে, তারা হচ্ছে সব রকমের নিয়ম, তারা হচ্ছে সমস্ত আইনের ঊর্ধ্বে, তারা সবাই ঊর্ধ্বে, কিন্তু তারা কারো নিয়ন্ত্রণে না। অর্থাৎ যেই সার্বভৌম কর্তৃপক্ষের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করেছে তাদের কাছে সবাই অধীনত, অর্থাৎ তারা তার কাছে অধীনস্থতা স্বীকার করবে, কিন্তু সেই সার্বভৌম কর্তৃপক্ষ কারো অধীনস্থতা স্বীকার করবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক চুক্তির কিছু একটা বৈশিষ্ট্য আমরা এখন একটু বলে যাই। কিছু বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি রাষ্ট্র মানুষ সৃষ্ট প্রতিষ্ঠান, জনসমষ্টি এর মূল ভিত্তি। মানুষের নিরাপত্তা ও কল্যাণ সাধনের জন্যই রাষ্ট্র তৈরি হয়েছে। এরপর আমরা দেখি আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই মতবাদে রাষ্ট্রের হাতে ন্যস্ত হয় সীমাহীন চরম সার্বভৌম ক্ষমতা। রাষ্ট্রের আইনের প্রতি মানুষের রয়েছে সীমাহীন আনুগত্যের দায়িত্ব। তৃতীয়ত, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা কার হাতে অর্পণ করা হবে এ ব্যাপারে সংখ্যাগরিষ্ঠের মত মেনে নিয়েছেন। সামাজিক চুক্তির দ্বারা যে রাষ্ট্রের সৃষ্টি তা চিরস্থায়ী এবং অপরিবর্তনীয়। এই চুক্তির মাধ্যমে শাসক যে সার্বভৌম ক্ষমতা লাভ করেছেন তা মোটেই পরিবর্তনযোগ্য নয়। এই মতবাদে রাষ্ট্র সৃষ্টি হয়েছে চুক্তি থেকে, ভীতি থেকে নয়। যুক্তির নির্দেশই মানুষকে শান্তি ও নিরাপত্তার প্রতি আকৃষ্ট করেছে। তাই রাষ্ট্রের প্রতি আনুগত্যের ভিত্তি হচ্ছে যুক্তি, ভীতি নয়। অর্থাৎ তারা যুক্তভাবেই তারা চিন্তা করেছে, তারা একটা লজিক তাদের ভিতরে কাজ করেছে যে আমি যদি শাসকের কাছে ক্ষমতা হস্তান্তর করি, তাকে যদি সমস্ত দায় দিই, সে আমার নিরাপত্তা নিশ্চিত করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই চুক্তির সার্বভৌম ক্ষমতার অধিকারী রাজা হলেন চুক্তির বাইরে, কারণ চুক্তি হয়েছে জনগণের মধ্যে, তাই রাজা চুক্তিভঙ্গের দোষেও দুষ্ট হতে পারেন না। এখন আমরা এই চুক্তির সমালোচনাটা একটু আলোচনা করি। তাহলে আমরা যদি দেখি যে বর্তমানের প্রেক্ষাপটে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা বলবো যে এই চুক্তিটা হচ্ছে সম্পূর্ণ অগণতান্ত্রিক। কারণটা হচ্ছে যে আমরা বলে থাকি যে যত সার্বভৌম ক্ষমতারই অধিকারী হন না কেন, একটা রাষ্ট্রের শাসক তিনি কি অনৈতিকভাবে, অযৌক্তিকভাবে
কোনো প্রজাকে কি শাস্তি দিতে পারেন? শাস্তি দিতে পারেন না। আমরা বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রে বলে থাকি যে সবার জন্য আইন সমান। এরপর হচ্ছে অনৈতিহাসিক। হবসের সামাজিক চুক্তি মতবাদ অনৈতিহাসিক এজন্য যে কখন কোথায় কবে চুক্তি হয়েছিল তার কিন্তু কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। এরপরে আমরা বলেছি অযৌক্তিক। হবসের সামাজিক চুক্তিকে অযৌক্তিক বলা হয়েছে, কারণ হবসের মতে প্রকৃতির রাজ্যে মানুষ সমাজ পূর্ব অবস্থায় বাস করত, তারা অবিরাম যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত। এরূপ একটি অসামাজিক, অরাজনৈতিক এবং বিবাদময় পরিবেশের মধ্যে মানুষ কি অলৌকিক মন্ত্র বলে সামাজিক এবং রাজনৈতিক চেতনা উপলব্ধি করতে সক্ষম হলো তা মোটেই যুক্তিযুক্ত না। কারণ ইতিহাসে কিন্তু দেখা যায় না যে মানুষ সবসময় যুদ্ধ করেছে, সবসময় করেছে। কারণ আমরা বলেছি, আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটের আলোকে যদি বিচার করি তাহলে আমরা বলবো যে মানুষ যে আদিম সাম্যবাদী সমাজে মানুষ কিন্তু পরস্পর সঙ্গবদ্ধভাবে বসবাস করত তার নিজস্ব প্রয়োজনে। কারণ মানুষ স্বভাবগতভাবে সে সঙ্গপ্রিয়, সে সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে, সবসময় সে বিবাদ বিসম্বাদে লিপ্ত ছিল এরকম কোনো ঐতিহাসিক কোনো প্রমাণ কিন্তু নেই। কারণ মানুষ নিজস্ব নিরাপত্তার তাগিদেই কিন্তু সমাজবদ্ধভাবে বসবাস করেছে, সমাজবদ্ধভাবে সে বনে জঙ্গলে গেছে, তার খাবার সংগ্রহ করেছে, বা প্রতিকূল অবস্থার সাথে সে সমাজবদ্ধভাবে সংগঠিতভাবেই কিন্তু সে লড়াই করেছে। সুতরাং সংঘবদ্ধতা, তারপরে মানুষের পারস্পরিক সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, এগুলো হচ্ছে মানুষের স্বাভাবিক মানবিক দিক। সুতরাং অস্বাভাবিক কিছু হতেই পারে, কিন্তু সেটা সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে নয়। এটা আমরা বর্তমান বাস্তবতায়ও কিন্তু আমরা দেখি। কিছু মানুষ সমাজে হতেই পারে, তারা কলহপ্রিয় হতে পারে, তারা যুদ্ধপ্রিয় হতে পারে, অশান্তি প্রিয় হতে পারে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু আমরা দেখি এখনো সমাজে যারা বসবাস করে তারা হচ্ছে শান্তিপ্রিয়, তারা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। সুতরাং এক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে অযৌক্তিক বলতে পারি। টমাস হবসের চুক্তি মতবাদটি একটি অবাস্তব কল্পনা মাত্র, কারণ এই চুক্তিকে শাসকের যে নিরঙ্কুশ ও চরম ক্ষমতার প্রয়োগ করতে বলা হয়েছে তা কোথাও কিন্তু দেখা যায় না। সুতরাং স্বৈরাচারের জন্ম দেয়। আমরা সমালোচনায় আরেকটা দিক আমাদের উঠে আসে, সেটা হচ্ছে যে এখানে যে শাসকের কথা বলা হয়েছে, যার কাছে মানুষ তার সমস্ত স্বাধীনতাকে হস্তান্তর করেছে, সেখানে কিন্তু দেখা গেছে কি যে শাসক হচ্ছে চরম ক্ষমতার অধিকারী, সে সব কিছুর ঊর্ধ্বে। তো সব কিছুর ঊর্ধ্বে হলে সে তো একটা স্বৈরাচারী শাসকেরই নামান্তর, কিন্তু স্বৈরাচারী শাসক কিন্তু কখনোই কল্যাণমূলক রাষ্ট্রের পরিচালক হতে পারে না। তো উপযুক্ত আলোচনা শেষাংশে আমরা বলতে পারি যে হবসের সামাজিক চুক্তির মতবাদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকেই কঠোরভাবে সমালোচিত হয়েছিল বটে, কিন্তু এই মতবাদে এমন কিছু রাজনৈতিক দর্শন আছে যার ভূমিকা কালজয়ী। তৎকালীন ইংল্যান্ডের বিশৃঙ্খল পরিবেশকে মোকাবেলা করার জন্য, অর্থাৎ আমরা দেখি যে যেমন আমরা এর আগে আলোচনা করেছিলাম এই শিরোনামে যে ম্যাকিয়াভেলিকে নিয়ে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ম্যাকিয়াভেলি কিন্তু শাসককে চূড়ান্ত ক্ষমতা দেওয়ার পক্ষপাতী, বিকজ অফ যে তখন কিন্তু যে গণতান্ত্রিক অবস্থা তো বিরাজমান ছিলই না, পারস্পরিক অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্র বা তার বৈরী রাষ্ট্রর মোকাবিলা করতে তখনও কিন্তু রাষ্ট্রকে হিমশিম খেতে হতো। সুতরাং এক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের হাতে যদি চূড়ান্ত ক্ষমতা না থাকে, কঠোরভাবে নিয়ন্ত্রণ করার যদি তার মধ্যে মনোভাব না থাকে, তাহলে সে কখনোই বিশৃঙ্খল অবস্থা মোকাবেলা করতে পারবে না, সে একটা শান্তিপূর্ণ অবস্থা প্রতিষ্ঠা করতে পারবে না। তো ইংল্যান্ডের আমরা টমাস হবসের সমসাময়িক অবস্থাতেও আমরা দেখি যে তখন ইংল্যান্ডের একটা বিশৃঙ্খল একটা অবস্থা বিরাজমান ছিল। সুতরাং তার প্রেক্ষিতেই কিন্তু হবস এই মতবাদটি করেছেন, বা সেখানে হবসের বেশিরভাগ লেখাই কিন্তু আমরা দেখি যে রাজতন্ত্রের পক্ষে, অর্থাৎ রাজতন্ত্রকে শক্তিশালী করার জন্য, সার্বভৌম ক্ষমতা দেওয়ার পক্ষে তিনি সবসময় তার লেখনী ধরেছেন। তাই গেটের বলেন যে সার্বভৌমত্বের চরম প্রকৃতির এ চূড়ান্ত মতামত হবসের চেয়ে আর কোনো লেখক দিয়ে যেতে পারেননি। অর্থাৎ তিনি তাকে বলা হয়েছে যে সবসময় তিনি রাজতন্ত্রের সম্পর্কে কথা বলেছেন এবং তিনি সার্বভৌমত্বের একক নীতির উপরে তিনি বিশ্বাসী
ছিলেন, অর্থাৎ সার্বভৌমের একত্ববাদী নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন। তো তোমাদের এর পরের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব যে টমাস হবসের যে সার্বভৌমত্বের যে প্রকৃতি, অর্থাৎ সার্বভৌমত্ব সম্পর্কে টমাস হবসের মতামত কী ছিল। এ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর এই অনলাইন ক্লাসগুলো যে আমরা তোমাদের জন্য করে থাকি, তোমাদের জন্য করে থাকি, তোমাদের পড়ালেখাটা যাতে তোমাদের অব্যাহত থাকে সেই জন্য করে থাকি। সুতরাং তোমরা ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে, সব ক্লাসগুলোই তোমরা ফলো করার চেষ্টা করবে, তাতে করে তোমরাই উপকৃত হবে। তো এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাল্লাহ।